সচিবালয়ে আগুনের ঘটনায় কাজ করছে তদন্ত কমিটির সদস্যরা। এরই মধ্যে ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে। তবে তদন্ত অগ্রগতি নিয়ে এখনো কিছুই জানানো হয়নি। আগুন লেগেছে, আপনারা স্পষ্ট দেখেছেন যে দুইটা জায়গায় লাগে, দুইটা জায়গায় কখন লাগে, পরিকল্পিতভাবেই লাগায়, আরো দুই চারটা জায়গায় লাগাইতে পারলে সুবিধা হতো। এবং এটা একেবারে খুনি হাসিনা এবং ভারতের আগুনের ঘটনাকে সাবোটাজ বা পরিকল্পিত বিবেচনা করেই তদন্তের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। আগুন লাগার সময়, ধরন আর প্রেক্ষাপট বিশ্লেষণ করেই এমন সন্দেহ করছেন। ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। এখানে অন্তর্বর্তীকালে সরকারকে ওটা দায় নিতে হবে। যেখানে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। কিভাবে আজকে আগুন লাগলো, কারা আগুন লাগিয়ে এলো, এর সাথে আমি মনে করি আসিফ নজরুল সরাসরি ভাবে জড়িত। অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন। আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে। সচিবালয়ে আগুন লাগার পরে আজ বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2 ট্রাক পুরাতন নথি বরিশালে পাওয়া গেছে একটি প্রত্যন্ত অঞ্চলে। শেখ হাসিনা আর আমেরিকা ক্ষমতা থেকে পতনের আগেই তিনি বারবার বলছিলেন যে আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। দর্শক, যে নিউজটা সামনে এসেছে, এই নিউজ আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল পেজ থেকে বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে যে এটা একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত। আমরা বলছি যে এখন সময় জনগণকে সেবা দেওয়ার, আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেইটাকে সঠিকভাবে করতে সহায়তা করা, আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠী স্বার্থে রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি। বছর লড়াই করি নাই, জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পিছনে ব্যয় করি নাই, এই বাংলাদেশ দেখবো বলে। আর সচিবালয়ের আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত। আপনি ভিডিওটা দেখলেই নিকল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, সেগুলো কোথাও আগুন লাগে নাই, দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে। সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত 1:52 এই সময়টা আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা, ফায়ার সার্ভিসে খবর দেয়, সবকিছুতেই কিছুটা বিলম্ব হয়। এবং দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকে এই পরিকল্পনা করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আবুল জাসির রিয়াদ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এবার ক্ষমতায় থাকাকালীন $300 মিলিয়ন পাচারের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এমনই একটা প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকান সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা FBI। এদিকে সচিবালয়ে আগুন লাগা নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। আগুন লাগা কাণ্ডে ইতিমধ্যে ফেঁসে যাচ্ছেন অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম। কিন্তু কেন, সেটা নিয়ে বিস্তারিত দেখবো। অন্যদিকে কতটুকু এগিয়ে গেল সচিবালয়ে আগুন লাগার তদন্ত কাজ, এ বিষয়টা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিএনপি নেত্রী রুবিন ফারহানা। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আর বেশি কথা বাড়াচ্ছেন, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যেন আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ভিডিওটি একটু লম্বা হবে, তারপরে অনুরোধ করবো ভিডিওটি সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর বেশি কথা বাড়াচ্ছেন, আমরা ভিডিওটা একটু বিস্তারিত ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আসি। আগুন লেগেছে, আপনারা স্পষ্ট দেখেছেন যে দুইটা জায়গায় লাগে, দুইটা জায়গায় কখন লাগে, পরিকল্পিতভাবেই লাগায়, আরো দুই চারটা জায়গায় লাগাইতে পারলে সুবিধা হতো। এবং এটা একেবারে খুনি হাসিনা এবং ভারতের আগুনের ঘটনাকে সাবোটাজ বা পরিকল্পিত বিবেচনা করেই তদন্তের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। আগুন লাগার সময়, ধরন আর প্রেক্ষাপট বিশ্লেষণ করেই এমন সন্দেহ করছেন। ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। এখানে অন্তর্বর্তীকালে সরকারকে ওটা দায় নিতে হবে। যেখানে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। কিভাবে আজকে আগুন লাগলো, কারা আগুন লাগিয়ে এলো, এর সাথে আমি মনে করি আসিফ নজরুল সরাসরি ভাবে জড়িত। এখানে ইচ্ছাকৃতভাবে একটি মাস্টার প্ল্যানের মধ্যেই এখানে আগুন লাগানো হয়েছে। সচিবালয়ের অগ্নিকাণ্ডের তদন্তে এবার উঠে এলো ভয়াবহ তথ্য। সমন্বয়ক সার্জিস ওয়াহাসনাথের কথাতেই সচিবালয়ে আগুন দিয়েছেন বলে স্বীকার করলেন সমন্বয়ক হাসিব। ইতিপূর্বে মেট্রো রেলে আগুন এবং পুলিশকে পুড়িয়ে মারার কথাও অকপটে গণমাধ্যমে স্বীকার করেছিলেন সমন্বয়ক হাসিব। মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি। এরই মাঝে এখন সন্ধানে উঠে এসেছে সচিবালয়ে আগুন লাগার ঠিক 5 মিনিট পরে সমন্বয়ক হাসিবের ফেসবুক পেজ থেকে উক্ত অগ্নিকাণ্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। এত অল্প সময়ের ভিতর সমন্বয়ক হাসিবকে ওখানে থেকে সন্দেহ সৃষ্টি হয়েছে জনগণের মনে। এদিকে উক্ত স্থানে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এটি নিছক একটি সাজানো গোছানো ষড়যন্ত্র। জিজ্ঞাসা করেন যে আসলে আগুনটা মানে সুপরিকল্পিত কিনা, যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে আপনারা সুনিশ্চিত এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না, এটা বলাটা ভুল হবে, এটা হচ্ছে সুপরিকল্পিত। এদিকে বিএনপি নেতা রিজভী বলেন নথিপত্র চাওয়ার পরই এমন অগ্নিকাণ্ড কোনোভাবে স্বাভাবিক হতে পারে না। ডক্টর ইউনূস যদি ভেবে থাকেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখনো অবুঝ, তাহলে তিনি ভুল ভাবছেন। কোন সচিব, কোন মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়।
সচিবালয়ের মধ্যে আগুন ধরে। ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন। আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে। সচিবালয়ে আগুন লাগার পরে আজ বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2 ট্রাক পুরাতন নথি বরিশালে পাওয়া গেছে একটি প্রত্যন্ত অঞ্চলে, এবং সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পোড়ানোর কথা বলা হচ্ছিল নথিগুলো। এই কথায় স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং তারা ট্রাক দুটো আটক করে এবং পরে পুলিশে খবর দেয়। এটি ঘটেছে বরিশাল সদর উপজেলার নগরীর বাইরে। এটি এখানকার নাম হচ্ছে কাগাসুরা বাজার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে এবং এখানে স্থানীয় জনতা যারা তারা এই ট্রাক দুটি আটক করে এবং 2 ট্রাক পুরাতন নথি সেগুলো আবার ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। স্থানীয় জনতার সাথে আমাদের কথা হচ্ছে। আমরা 2টি ট্রাক দেখেছি, সেই ট্রাকগুলোতে পুরাতন কাগজপত্র ছিল, নথিপত্র ছিল এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের টেন্ডারের কাগজপত্র সহ নানান কাগজপত্র দেখেছি। যারা ট্রাক দুটি আটক করেছে, আমরা প্রত্যক্ষদর্শী, আপনারা আটক করেছিলেন, আপনাদের সাথে একটু কথা বলি। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা প্রথমে কি দেখেছিলেন এবং কি দেখার পর আপনারা কি জন্য ট্রাক দুটি আটক করলেন, কেন? দুইটা আমার মোহাম্মদ মিজানুর রহমান, কাকাসুরা, 2টা ট্রাক ভর্তি পুরনো কাগজপত্র দেখি। দেখার পরে তারা উত্তর দিকে যাচ্ছে, তো যাওয়ার পর আমার স্থানীয় যুবক ভাইরা সন্দেহজনক ঢাকা যে সচিবালয় দুর্ঘটনার পরে মানুষ এখন একটু সচেতন হয়েছে, কেননা এই কাগজপত্র কিংবা সেই কাগজপত্র হইতে পারে, এই সন্দেহজনকে ওই ট্রাক ধরছে। ধরার পর শিক্ষা অফিসের অধিদপ্তর, ওনার নামটা সঠিক আমার নাই, এক্সিডেন্ট শহীদুল ইসলাম, উনি আসছে। আমরা পুলিশকে অবগত করছি, পুলিশও আসছে। অবগত করার পরে শহীদুল সাহেব আসছে এবং তার সাথে সহকারী 2 জন আসছে। তখন আমি আমাদের চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু ছিল, তখন আমরা বলছি যে আপনি পুরাইবেন, অফিসের একটা নিয়মতান্ত্রিক আছে, সেই কাগজপত্রগুলো আপনি দেখান, যেন ডকুমেন্টস আছে। উনি ডকুমেন্টস দেখাইতে অপারক। উনি বলছে আমি ওই ইয়ার মালিক, অফিসের প্রধান, যেহেতু আমার লাগে না। এই কথাটা আসলে সত্য না, তো আপনি দেখান। এর মধ্যে আমরা গণ্যমান্য আমরা বলছি, অনেক সাংবাদিক ভাইরা আছে, তারাও আমাদের কাছ থেকে জানছে, প্রশাসন ছিল। তারপর আমাদের এখানে প্রশাসক আনিসুর রহমান আসছিল, উনি ডি সাহেবের কাছে ফোন করেছে, ডি সাহেব কি সিদ্ধান্ত দিচ্ছে, সিদ্ধান্ত দেওয়ার পর আমাদের গণ্যমান্য এখানে যারা উপস্থিত ছিল তারা বলছে যে এক্সিডেন্ট সাহেবের যেন আপনি লিখিত পরিচয় একটা। আপনারা কিসের ভিত্তিতে আটকালেন, এটা কারণটা সন্দেহজনক। সচিবালয় বাংলাদেশের যে এখন অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এবং সচিবালয় আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক স্থানীয় পোলাপানি ধরছে যুবক ভাইরা ধরে দেখছে, তারা কোনো প্রমাণ দেখাই পারে না যে আমাদের অকেজ কাগজপত্র, পুরান কাগজপত্র সন্দেহ করে ধরা উচিত। ধন্যবাদ আপনাকে। আমি এই যে ট্রাক দুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ট্রাকের চালক যে, তার সাথে আমরা কথা বলেছি। ট্রাকের চালক আমাদেরকে জানিয়েছেন, 2 জন চালকের একজনের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন অপর ট্রাক চালক তাকে ভাড়া করেছিল এবং সে তাকে ওই ট্রাকের কাগজপত্র লোড করতে বলে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে সেখান থেকে এইখানে নিয়ে আসা হয়েছে বরিশাল নগরীর একটু পাশেই। এটি হচ্ছে সদর উপজেলার কাগাসুরা এলাকায়। এই এলাকার সদর উপজেলার এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, চরবাড়ি ইউনিয়ন, সেখানকার সাবেক চেয়ারম্যান, তিনিও খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন। তারপরে তিনি পুলিশকে খবর দেন। তার কাছ থেকে আমরা জানবো যে কি খবর পেয়ে আপনি এখানে এসেছিলেন এবং সেখান থেকে কি সিদ্ধান্ত নেন। আসলে আমি মাগরিবের আগে এলাকার ছেলেপান খবর দিয়েছে যে ভাই এখানে 2টি ট্রাক আটক হয়েছে, যেটা কিছু সরকারি কাগজ দেখা যাচ্ছে। আমি বললাম যে কিসের কাগজ দেখা যাচ্ছে? তারপর ওখানে যে ট্রাকের সাথে যারা ছিল তারা বলছে এটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাগজ। তখন তারা উত্তেজনা হয়ে গেল, এখানে তারা জড়ো হয়ে গেল, অনেক লোক জড়ো হওয়ার পরে আমি তাদেরকে নিবৃত্ত করলাম যে আমি আসতেছি, তোমরা থাকো। এবং ইতিমধ্যে আমি আসার পূর্বে আমি কাউনিয়া থানার ওসি সাহেবকে ফোন করেছি এবং মিডিয়ায় সাংবাদিকদেরকে ফোন করেছি, প্রেস ক্লাবের সভাপতি হিসেবে। হ্যাঁ, না, আমি এখন এখানে আসার পরে দেখলাম যে আমি দেখলাম যে ওই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক্সিডেন্ট সাহেব আসছেন এখানে, তাকে খবর দিয়ে আনা হয়েছে। যে আসার পরে তাকে জিজ্ঞাসা করলাম যে কাগজগুলো এখানে আসলো কেন, এই কাগজগুলো পুরানো জায়গায়। সে বলছে যে এই কাগজগুলো পুরানোর জায়গা ছিল, পুরান পরে আমাদের এই রাস্তারই মাথায় ময়লা খোলা একটা জায়গা আছে যেখানে পুরানো ময়লার জিনিসপত্র রাখা হয় এবং পুরানো হয়, কিন্তু ওখানে পুরানো না পেরে এই অঞ্চলেরই একটা ছেলে আবার ওই প্রকৌশল অধিদপ্তরে কাজ করে, তার বাড়ি এই অঞ্চলে। সে এখানে বলছে, তার বক্তব্য হলো যে সে নদীর পাড়ে নিয়ে যায় পড়াবে, কিন্তু এই নদীর পাড়ে নিতে যেয়ে এখানে জনগণের সাথে সন্দেহ হয়েছে যে এই কাগজগুলা কেন এখানে নিয়ে আসবে। তারা মুসলিকা দিচ্ছে যে এই কাগজগুলো এখানে জনগণ যেহেতু ধরছে এবং সেই জনগণ আবার জনগণের কাছ থেকে আমরা কাগজগুলো ফেরত নিয়ে গেছে এবং তারা পরবর্তীতে প্রশাসনের সহায়তা নিয়ে প্রশাসনের নির্দেশ মোতাবেক তারা এই কাজগুলো করবে। এখানে যেটা বলছেন সেটা হচ্ছে লোক দেখানি ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের এই বিষয় নিয়ে যদি কিছু বলার কারণ ইতিহাস থাকে সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের আছে। আর এই সুযোগেই হাত সেচ্ছেন শুভেন্দু। লক্ষ্য হিন্দু ভোট ব্যাংক, হিন্দু আবেগকে কাজে লাগিয়ে পথে নেমে শাসক বিরোধী ভোট ব্যাংক পুরোতে ব্যস্ত গেরুয়া শিবির।
এভাবেই নিজ দেশের গণমাধ্যমে তোপের মুখে আছে এই বিজেপি নেতা। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে। প্রায় শূন্যে নেমেছে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা। তাতেই মাথায় হাত নিউ মার্কেটের চত্বরের ব্যবসায়ীদের। বাংলাদেশি তারা না আসলে না কলকাতা সব বোকা মরে যাবে। মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নানান রকম নানা সেটা গুজব না অভিযোগ, যেটা আমরা মিডিয়া ভালো জানে এটা। তো এটাকে এর থেকে বিরত থেকে বিদেশে যাতে শান্তি বজায় থাকে। তারা বলছেন বাংলাদেশিরা পর নয়, বরং তাদের ঘরের লোক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করা হবে। আর নিজ দেশের গণমাধ্যমে ফাঁস হচ্ছে এই বিজেপি নেতার আসল রহস্য। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন এই বিজেপি নেতা। শিকার হয়েছেন মারধরেরও। কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছিল। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। তাই বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত সরকার। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে চরম অসন্তোষ প্রকাশ করেছেন এবং এ নিয়ে চরম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ জুড়ে। কৃষকরা অভিযোগ করেছেন তারা পেঁয়াজ ও আলু মাত্র 2.5 থেকে 3 টাকায় প্রতি কেজি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার ফলে তাদের উৎপাদন খরচও উঠছে না। এই পরিস্থিতিতে কৃষকরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে প্রতিবাদ জানাচ্ছেন। ব্যবসায়ী ও কৃষকরা এসবের জন্য মোদী সরকার ও সাংবাদিক ময়ূক সহ বিজেপি নেতা শুভেন্দুকে দায়ী করছেন। এছাড়া ময়ূকের বাড়িতে হামলা ও তার বাড়িকে পাবলিক টয়লেট বানানোর দাবিও জানিয়েছেন তারা। এছাড়া ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম কলকাতা টিভিতে শুভেন্দুর বাংলাদেশ নিয়ে একের পর এক অপপ্রচারের বিরুদ্ধে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার কাছে দাবিপত্র না রেখে বাংলাদেশের ঘটনায় মমতার বিরুদ্ধে কামান দাচ্ছেন শুভেন্দু অধিকারী। হিন্দুদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে হিন্দুদেরকে আলাদা করে রাজনীতি করা, এই জিনিসটা আমার মনের মধ্যে বোঝায় না। আর শুভেন্দু অধিকারী এই রাজনীতি মনে হয় না চলবে। এইবার বাংলাদেশ থেকে হাসিনা সরকার চলে যাওয়ায় মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যে প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে বিভেদের দেওয়াল তৈরি করেছে, তা নিয়ে কিছুদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশে এসে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন। বাংলাদেশ সরকার বর্তমানে পেঁয়াজ ও আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর না করে বিকল্প উৎসের সন্ধান করছে। বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে। এছাড়া আরো 4টি দেশের সাথে নতুন করে আলু পেঁয়াজ কেনার কথাও চিন্তা করছে। ভারতের গ্রামীণ অর্থনীতি ইতিমধ্যেই কঠিন পরিস্থিতির সম্মুখীন। আর এই রপ্তানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরো দুর্বিষহ হয়ে পড়েছে। জনসাধারণের সুরে তাল মিলিয়ে একই কথা বলছেন বিশেষজ্ঞরা। এই দুর্দশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং মিডিয়ার অপপ্রচারের দায়ী করছেন তারা। সচিবালয়ে আগুনের ঘটনায় কাজ করছে তদন্ত কমিটির সদস্যরা। এরই মধ্যে ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে। তবে তদন্ত অগ্রগতি নিয়ে এখনো কিছুই জানানো হয়নি। বিকেল 3:30টার দিকে আবারও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি পরিদর্শনে আসবে বলে জানা গেছে। তারা অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, দুর্ঘটনার কারণ ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এই জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করবে ও সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবে। কমিটি আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী 10 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। এদিকে সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে বেসরকারি সব প্রবেশ কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে সাংবাদিকদের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে অস্থায়ী প্রবেশ কার্ডের জন্য আবেদন করা যাবে। সচিবালয়ের আগুনের ঘটনায় তদন্ত অগ্রগতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইকবাল অনিক, একটি বিষয় যে আগুনের ঘটনায় তদন্ত কমিটি তদন্ত করছে, ফাইনাল তদন্তের পর হচ্ছে সবকিছু তারা জানাবে। একটি বিষয় জানতে চাই যে নিরাপত্তার স্বার্থে যে বেসরকারি সব অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হচ্ছে, অ্যাক্রিডিটেশন কার্ড যাদের রয়েছে তাদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না, এই সংশ্লিষ্ট কাজগুলো আসলে কিভাবে মোকাবেলা করা হবে? রেদওয়ান, গতকালকে কিন্তু সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে যে সাংবাদিক সহ অন্যান্য যে বেসরকারি মানুষের যে কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু অস্থায়ীভাবে বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আগামী 15 দিনের মধ্যে তারা কিন্তু কার্ডের জন্য আবেদন করে তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে। যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে সচিবালয়ে, সেক্ষেত্রে হয়তোবা ধারণা করা যাচ্ছে তারা আপাতত হচ্ছে নিরাপত্তার স্বার্থে বা যাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই আলামতগুলো যাতে নষ্ট না হয় সেজন্য তারা হচ্ছে হয়তো বা এটি করেছেন। কিন্তু কারো এই কার্ড অস্থায়ীভাবে যে কার্ডগুলো রয়েছে সেটি বাতিল করা আপাতত বন্ধ রেখেছেন। কিন্তু তারা কিন্তু পরবর্তীতে নিয়ে আবারও আবেদন করে ভিতরে প্রবেশ করতে পারবেন, এতটুকু জানা গেছে।
আরেকটি বিষয় যে এখানে কিন্তু সকাল থেকে অন্যান্য যে গাড়িগুলো আসছে, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন যারা ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন, তাদেরকেও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যেহেতু আজকে শনিবার এবং বন্ধের দিন, সেক্ষেত্রেও তারা হয়তো কঠোর নিরাপত্তা রাখছেন এবং যারা তদন্ত কমিটির লোকজন আছেন তারা ভিতরে প্রবেশ করতে চাইলে তাদেরকেই শুধু দিচ্ছেন, অন্যান্য যারা এই ভবনে কাজ করেন বা তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এবং তদন্তের অগ্রগতি এখন পর্যন্ত আমাদেরকে কিছু জানানো হয়নি। আজকে বিকেল 3:30টার সময় তদন্ত কমিটি আবারও পরিদর্শনে আসবেন এবং তদন্ত কমিটির যে প্রতিবেদন, সেটি কিন্তু প্রাথমিক প্রতিবেদনটি 30 ডিসেম্বরের মধ্যেই জমা দিতে হবে এবং আগামী 10 কর্মদিবসের মধ্যে কিন্তু পূর্ণাঙ্গ যে তদন্ত কমিটি এবং সেটির প্রতিবেদনও কিন্তু জমা দিতে হবে। আর রাষ্ট্রের সর্বোচ্চ একটি প্রশাসনিক স্থাপনা যেখানে আগুনের সূত্রপাত হয়েছে, এটি নাশকতা কিনা, ষড়যন্ত্র কিনা বা কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এইটি করেছে কিনা, সেসব বিষয় কিন্তু খতিয়ে দেখছে এই তদন্ত কমিটি। এবং উপদেষ্টাদের পক্ষ থেকে অনেকেই বলছেন এটি ষড়যন্ত্র কিনা, ষড়যন্ত্র কেউ করছে কিনা, যাতে অনেক নথিপত্র আছে সেই নথিপত্র আলামতগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের কাণ্ডের ঘটনা ঘটিয়েছে কিনা, সেগুলো বিষয় কিন্তু তদন্ত করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু উচ্চ পর্যায়ের কয়েকটি কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটি কিন্তু কার্যক্রম তাদের পরিচালনা করছেন এবং খুব দ্রুতই হয়তো তারা এই কাজ শেষ করে আমাদেরকে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এবং মিডিয়ার সামনে জানাবেন। রেদওয়ান, নিশ্চয়ই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে নিশ্চয়ই প্রকৃত ঘটনা কি ঘটেছে সেটি জানা যাবে। ধন্যবাদ আপনাকে ইকবাল অনিক। শেখ হাসিনা আর আমেরিকা ক্ষমতা থেকে পতনের আগেই তিনি বারবার বলছিলেন যে আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। দর্শক, যে নিউজটা সামনে এসেছে, এই নিউজ আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল পেজ থেকে বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে যে এটা একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত। চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আমাদের গণমাধ্যমে প্রকাশিত যে নিউজগুলো, সেখান থেকে বলা হচ্ছে যে আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সংক্ষেপে FBI, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তারা ব্যাপক অর্থ কেলেঙ্কারি করেছেন এমনকি অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে খোদ এবার FBI। আমরা যদি দেখি, সম্প্রতি নিজেদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টিকে নিশ্চিত করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা, এমনটাই দাবি করা হয়েছে। জানা গেছে স্পেশাল এজেন্ট লাভ প্রিভোটের সঙ্গে যোগাযোগ করেছিল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস। তিনি দেখতে পান যে বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাচার হয়েছে। গত মাসের 9 তারিখে FBI এর একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদক, তাদের যে মানি লন্ডারিং অ্যান্ড লিগ্যাল ইউনিটের মহাপরিচালক আছেন, তাদের সাথে বৈঠক করেছিলেন। সেখানে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করার দাবি করেছে FBI এর এই প্রতিনিধি দলটি। দুদকের কর্মকর্তারা বলছে, গেল মাসের 1 তারিখে বাংলাদেশ EU ডেলিগেশন হেড অব কোঅপারেশন মাইকেল ক্রেজারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহর সাথে সাক্ষাৎকার করেছিলেন। সাক্ষাতে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন এবং কমিশনের পরিচালনা সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করে। 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদের মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। FBI এর তদন্তে জয়ের গুরুতর আর্থিক অসদাচরণের বিষয়টি উঠে আসে। বিশেষত সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য এসেছে। জ্যেষ্ঠ আইনজীবী এবং বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট বলছে, ক্যামান আইল্যান্ড ও হংকং এর শেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে $30 কোটি জমা করা হয়েছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ বিষয়ে সাংবাদিকদের বলছেন যে এই ঘটনা অনেকাংশেই সত্য, তার মানে পুরোটুকু সত্য না। বিষয়টা কিরকম, আমরা ভবিষ্যতে আরো সুনির্দিষ্ট তথ্য পেতে পারি, এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো। তার মানে এখানে যে তথ্যটা আসছে, কোথাও না কোথাও এখনো কিছু এভিডেন্সগত অথবা আর অন্যান্য কিছু ঘাটতি রয়েছে। এদিকে আপনার যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। আর এজন্য
আপনার এই অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুদকের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা এবং বেজার আওতাধীন 9টি অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পেও অনিয়ম দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা, জয়, তারপর হচ্ছেন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ, আরো অন্যান্যদের বিরুদ্ধে ওঠা $700 কোটি আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করা হয়েছে। অভিযোগ আছে শুধুমাত্র রূপপুর পারমাণবিক, এটা নিয়ে আবার পুতিন তার বক্তব্য দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এফবিআই এর এই রিপোর্টটা আমি আসলে জানি না যে তাদের ওয়েবসাইটে আছে কিনা বা তারা এটাকে কিভাবে আসলে সরকারের কাছে হস্তান্তর করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ নিয়ে কোনো বক্তব্য সরাসরি দিয়েছে কিনা, হয়তো আমরা আগামী 24 ঘন্টার মধ্যে বিষয়টা আরেকটু ক্লিয়ার হব, আরো অধিকতর তদন্ত রিপোর্ট সামনে আসবে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের জায়গা থেকে প্রতিবাদ করেছে যে এগুলা ভুয়া মিথ্যা তথ্য। সরকার তাদের প্রেসকে ব্যবহার করে, গণমাধ্যমকে ব্যবহার করে আওয়ামী পরিবারের বিরুদ্ধে বা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু আমাদের গণমাধ্যমগুলোতে এটা দাবি করা হয়েছে যে এফবিআই আপনার সত্যতা পেয়েছে। আরো হয়তো সামনে অনেক নিউজ আসবে, তখন হয়তো আরো বিষয়টা ক্লিয়ার হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তাদের আইডিয়াটা কিন্তু হাওয়া থেকে আসে নাই। আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে, যারা এরকম আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এখন সময় জনগণকে সেবা দেওয়ার। বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো, তাদেরকে আমরা চিহ্নিত করেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদ আব্দুল্লাহকে এবং উপস্থিত মঞ্চে যারা আছেন এবং যারা দর্শক সারিতে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই জাতীয় সংলাপ আয়োজনের জন্য প্রথমেই যারা এই আয়োজনের সাথে জড়িত আছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই আলোচনার যে মূল টপিক বা লক্ষ্য সেটা হচ্ছে ঐক্য, সংস্কার এবং নির্বাচন। আর বিশেষত এই অধিবেশনে আমরা যে রক্তের ঋণ এবং ঐক্যের কথা সেটার উপরই আলোকপাত করছি। আমি প্রথমেই যদি বলি যে আমাদের মধ্যে এখন এক ধরনের টেনশন বা বিভাজন তৈরি হয়েছে। আসলে এই যে অভ্যুত্থান হইল, এই অভ্যুত্থানে আসলে স্টেক হোল্ডারগুলোর কার কতটুকু ভূমিকা ছিল, কোন কোন দলের কি ভূমিকা ছিল, এই একটা ন্যারেটিভ এখন বিভিন্ন জায়গা থেকে আসতেছে বা সবাই এটাকে ক্লেম করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে বা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা বলেছি যে এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সরকারের যে কার্যক্রম, আমরা যে সংস্কারের কথা বলছি, এই সংস্কারের আইডিয়াটা কিন্তু হাওয়া থেকে আসে নাই। গত 15 বছর ধরেই সংস্কারের কথা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলা এবং আমাদের যারা সিভিল সোসাইটি আছে তারাই কিন্তু বলে আসতেছিল। বিএনপি সহ সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলা কিন্তু সংস্কারকেই প্রধান কর্মসূচি করে তারা আন্দোলন গড়ে তুলতেছিল। সেটারই কিন্তু ধারাবাহিকতা এই সরকারের আমলে হচ্ছে বা আমরাও সংস্কারের কথা বলছি এবং সেটা সামনেও ধারাবাহিকতা থাকবে। একইভাবে এই অভ্যুত্থান বা আন্দোলনও একটা ধারাবাহিকতার মধ্য দিয়েই হয়েছে। 15 বছর লড়াই সংগ্রাম যারা করেছেন তারা একটা প্রেক্ষাপট হয়েছে। আবার একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে 2018 সালের পরে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে বিশেষ ধরনের, তার একটা ভূমিকা এখানে ছিল। তো আমার কথাটা হচ্ছে যে যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা হাত পা চোখ হারিয়েছে, তারা কিন্তু তাদের যে করণীয়টা সেইটা তারা আসলে করে ফেলেছে, তাদের সেই আত্মত্যাগটা তারা করে ফেলেছে। এখন আমরা যারা জীবিত আছি আমাদেরকে আসলে এই আন্দোলন বা অতীত দিয়ে নয় বরং বর্তমান দিয়ে আসলে মূল্যায়ন করা হবে। আমরা যারা জীবিত আছি আমরা এখন আসলে কি করতে পারছি এবং ভবিষ্যতে আমরা ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাব। তো আমার আহ্বান থাকবে যে সকলেই যাতে আমরা সেই দিকে মনোযোগ দিই যে আমরা আসলে বর্তমানে আমরা কি করতে পারছি এবং ভবিষ্যৎ কিভাবে গঠন করতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিগত রেজিমের একটা মৌলিক সমস্যার জায়গাটা ছিল যে ক্ষমতা হস্তান্তর, যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেইভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে এক রাজনৈতিক দল থেকে আরেক রাজনৈতিক দল বা সরকারের পরিবর্তন, সেই সকল পথ আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল।
সংবিধানকে ব্যবহার করে আরও নানান কায়দা করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করে, ফলে ক্ষমতা হস্তান্তরের কিন্তু কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে ছিল না। ফলে বিগত সরকার, সেই সরকারকে উৎখাত করার একটাই মাত্র পথ বাকি ছিল, সেটা হচ্ছে অভ্যুত্থান, এবং অভ্যুত্থানের মধ্য দিয়েই সরকারের পতন ঘটেছে। এখন আমাদের সামনের এই যে একটা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা আমাদেরকে করতে হয়েছে, এবং বিভিন্ন সময় আসলে এই নির্বাচনকালীন সময়ে ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়াটাতে একটা টেনশন আমাদের এখানে তৈরি হয়, এবং আমাদের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে যে আরো প্রতিষ্ঠানগুলো সেখানে প্রয়োজন, সেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী নয়। ফলে আমরা চাচ্ছি যে সামনের যে বাংলাদেশ, সেইখানে সেই যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে হয়, গণতান্ত্রিকভাবে আমরা করতে পারি। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বারবার আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। ফলে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক, কতটা শান্তিপূর্ণ, কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, সেইটা কিন্তু আমাদের এই যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই সময় আমি মনে করি আমাদের প্রধান একটা এজেন্ডা সংস্কার। নির্বাচন আমরা যে করব, নির্বাচনের আগে এই প্রশ্নের সুরাহাটা হওয়া প্রয়োজন যে এরপরে যে সরকার আসবে, সেই সরকারেরও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কি হবে, এবং সেটা যাতে কোনো সহিংস বা প্রতিহিংসার রাজনীতি যেটা আমরা বলি, সেই জিনিসগুলো যাতে বাংলাদেশ আর ফিরে না আসে। দ্বিতীয়ত আমরা বলছি যে আমরা মনে করি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এবং আমি মনে করি যে এই ঐক্য এখনো চলমান, এবং আমরা আসলে এরকম একটা দেশই দেখতে সবসময় চেয়েছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এবং আমি মনে করি যে এই ঐক্য এখনো চলমান, এবং আমরা আসলে এরকম একটা দেশই দেখতে সবসময় চেয়েছি যে বাংলাদেশ প্রশ্নে আমরা সব রাজনৈতিক দল বা সরকার আসলে একটা প্ল্যাটফর্মে আসতে পারবে, যেটা আমরা এর আগে দেখতে পাইনি। তো এটা আসলে ধারাবাহিকতা প্রয়োজন, এবং আমাদের কিছু স্পেসিফিক বিষয়ে আসলে ঐক্যটা সবসময়ের জন্য ধরে রাখতে হবে। যেমন আমি একটা বললাম যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সংবিধান, আমরা একটা নতুন সংবিধান বা সংবিধান পুনর্লিখনের কথা বলছি, কারণ আমরা মনে করি যে একটা মুজিববাদী বন্দোবস্তের মধ্যে দিয়ে যে সংবিধান রচিত হয়েছিল, সেখানে মানুষের আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি, এবং বাংলাদেশকে নিয়ে যে আমাদের প্রতিবেশী দেশের যে ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিং কিন্তু আসলে আমাদের বিগত কনস্টিটিউশনে প্রতিফলিত হয়েছে। শুধু কনস্টিটিউশনে আরো অনেক কিছুতে সেই ইঞ্জিনিয়ারিং প্রতিফলিত হয়েছে। ফলে আমরা যদি সেই ঐক্যের জায়গাটা রেখে নতুন কনস্টিটিউশনে যদি আমরা আমাদের মুক্তিযুদ্ধ এবং যে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন ঘটাতে না পারি, তাহলে আমাদের যেই ভবিষ্যৎ রাজনৈতিক জার্নি বাংলাদেশে, সেটা ব্যাহত হবে। তৃতীয়ত আমরা মনে করি যে আমাদের যে বৈদেশিক নীতি, আমাদের ফরেন পলিসি, সেই ফরেন পলিসিতে আমাদের আসলে ঐক্যমত প্রয়োজন। রাষ্ট্রের একটা একক ফরেন পলিসি থাকবে, সেখানে সরকার পরিবর্তন হবে, দল পরিবর্তন হবে, কিন্তু স্টেট ভিশনকে সামনে রেখে সেই ফরেন পলিসিতে যাতে সবাই ঐক্যমত করে। কিন্তু আমরা দেখি আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে আমরা দেখি এক দল আসলে তার বৈদেশিক নীতি এক রকম হয়, এক দল আসলে সেটা ভারতমুখী সরকার হয়, আরেক দল আসলে সেটা ভারত বিরোধী বা অন্য দেশমুখী সরকার, এইভাবে করতে হয়। তো আমরা চাই যে আমাদের যে ফরেন পলিসি, সেটাও আমাদেরকে নতুনভাবে চিন্তা করা উচিত ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের যে অর্থনীতি এবং ব্যবসা, সেক্ষেত্রে আমাদের ঐক্যমতের প্রয়োজন। আমাদের যে লোকেরা এক ধরনের ব্যবসায়িক শ্রেণী তৈরি হয়েছে, যারা টাকা পাচার করেছে কেবল, তার বিপরীতে আমরা কিভাবে আমাদের দেশপ্রেমিক এবং সৎ ব্যবসায়ীদের আমরা সহযোগিতা করতে পারি, সেই বিষয়ে আমাদের ভাবা উচিত, কিভাবে আমরা একটা জাতীয় অর্থনীতি গড়ে তুলতে পারি। এবং এগুলোর পাশাপাশি আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্নীতি বিষয়ে যে নীতিগুলো, সেই নীতিগুলোতেও আমাদের এক ধরনের ঐক্যমত প্রয়োজন। আমি সাধারণভাবে এই বিষয়গুলোতেই ঐক্যমতের উপর জোর আরোপ করি, যেটা আসলে সরকার বা সরকারের বাইরে রাজনৈতিক দল, সরকার পরিবর্তন হবে, কিন্তু এই বিষয়গুলোতে আমাদের সবসময় ঐক্যমত প্রয়োজন। আর যে প্রশ্নগুলো সাইদ আব্দুল্লাহ করলেন, আমি মনে করি রেটিং এর বিষয়টা, সেটা নাম্বারিং এর বিষয়টা, সেটা জনগণই ভালো বলবে, যারা সরকারের বাইরে আছে তারা বলেই ভালো হয়। সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো স্বীকার করেই আমরা চলার চেষ্টা করছি, এবং সেটাকে কিভাবে আরো বৃদ্ধি করা যায়, এবং সেই জায়গা থেকে সকলের সহযোগিতা আমরা সবসময় চেয়ে আসছি। এবং আমরা মনে করি যে এখন বাংলাদেশে একটা ইতিবাচকভাবেই বাংলাদেশের রাজনীতি নতুন করে পরিগঠিত হচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সৌহার্দ্য এবং ক্ষমতা আছে, পাশাপাশি তারা একই সাথে সব যেই ভুল এবং সীমাবদ্ধতাগুলো রয়েছে, সেই জায়গায় তারা সমালোচনা করছে, এবং সমালোচনাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। কারণ আমাদের এই গণঅভ্যুত্থানের পরে যে ধরনের সরকার আসলে গঠিত হয়েছে, যেটাকে এখনো আসলে ডিফাইন করা যাচ্ছে না, যে সরকার সাংবিধানিক সরকারও নয় এক অর্থে, আবার বৈপ্লবিক সরকারও নয় আরেক অর্থে, একটা অন্তর্বর্তী সরকার যে ট্রানজিশনের জন্য কাজ করছে। ফলে এই সরকারের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তার অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আমরা দেখছি যে এই খুব সাম্প্রতিক সময় আমরা আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে। তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতেই। আমরা দেখছি যে আমাদেরকে কিভাবে শক্তিশালী করা হয়েছে আমলাতন্ত্রকে, এবং আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে। ফলে সেই দৌরাত্ম্য একটা প্রশ্ন করতে চাচ্ছি, কারণ এটা ডেভেলপটা ছিল এই ধরনের, কোনো ধরনের যদি প্রশ্ন থাকে বক্তব্যের ভিতরে করা যায়। প্রশ্নটা হলো, আমাদের নিয়ে যে কথাটা হচ্ছে, গত দুদিন আগে আমরা দেখলাম সচিবালয়ে আগুন লেগে গেল খুবই রহস্যজনকভাবে এবং সর্ট অফ পরিকল্পিতভাবে। তো এইটা যখন ঘটলো, তারপরে এই সরকার তাদের বিরুদ্ধে ভিজিবল কোনো স্টেপ এই 2 দিনের ভিতরে নিয়েছে কিনা, কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা, বা এমন কোনো কার্য গ্রহণ করা হয়েছে কিনা যার মাধ্যমে তাদেরকে দায়ী করা যায়, কোনো ভিজিবল কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা? না, এটা আজকেও আমরা মিটিং করে আসলাম, এই জন্য এই অনুষ্ঠান দেরি হয়েছে। এটা নেক্সট উইকেই এটা খুবই কঠোর পদক্ষেপ আসবে। যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং
আমাদেরকেও আমরা বলছি যে এখন সময় জনগণকে সেবা দেওয়ার, আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেইটাকে সঠিকভাবে করতে সহায়তা করা। আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি। ফলে রাষ্ট্রের সংস্কার হলে আমরা মনে করি সকলেই ন্যায় বিচার পাবে। সেই সংস্কারে তাদেরও মত থাকবে, তাদের কথা শোনা হবে। কিন্তু একটা সংস্কারের মত আসলে তারা যে রিয়াকশনটা দেখিয়েছে, এটা আমরা মনে করি শুধু এটা তো তাদের নৈতিকভাবেও ঠিক হয়নি এবং তারা বিধিগতভাবে অনেক লঙ্ঘন করেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, তাদের বিরুদ্ধে খুবই দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ। 25 ডিসেম্বর আগের রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের তঙ্গঝিরি চিকুরাপাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বী চিকুরাদের 17টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। তার পরদিন রাতে সচিবালয়ে আগুন। বিএনপি দুটি ঘটনাকে কিভাবে দেখছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, কিন্তু দুটো ঘটনাই মর্মান্তিক। একটি ঘটনা যেটি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, তার ঠিক আগ মুহূর্তে হয়েছে, অর্থাৎ এই উৎসবটি একটা ভয়াবহ রূপ নিয়ে সামনে এসেছে এবং সেটি তখনই ঘটেছে যখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি শক্ত প্রচারণা আছে এই সরকারের বিরুদ্ধে যে এই সরকার মাইনরিটিকে ঠিকমতো প্রোটেকশন দিতে পারছে না। ডে ওয়ান থেকে আমরা ভারতের ডিসইনফরমেশন দেখেছি এবং এই ডিসইনফরমেশনকে না এই ধরনের ঘটনা এক ধরনের সত্যতা দেয়। আমি আজকে প্রথম আলোয় একটা কলাম দেখছিলাম, সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে সেই এলাকাতে অর্থাৎ বান্দরবানের লামা উপজেলা যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেখানে বেনজির আহমেদ যিনি গোপালগঞ্জে হিন্দুদের বিরাট জায়গা দখল করে তার রিসোর্ট বানিয়েছেন, সেখানে তার বাগান বাড়ি বানিয়েছেন, সেরকমই একটা প্রকল্প তিনি লামাতেও নিয়েছেন এবং সেখানে বহু মাইনরিটি কমিউনিটিকে উচ্ছেদ করা হয়েছে কারণ তার বিলাসবহুল বাগান বাড়ি বানানোতে তাদেরকে উচ্ছেদ করাটা জরুরি ছিল। আমি জানি না যে আওয়ামী লীগের কোনো সংযোগ আছে কিনা, আমি জানি না পতিত স্বৈরাচার এখানে কোনো রকম কোনো ষড়যন্ত্র করেছে কিনা, তাদের লোকজন মানে যে ডিসইনফরমেশন ইন্ডিয়াতে আছে সেটাকে সত্যতা দেওয়ার চেষ্টা করছে কিনা, বাট হোয়াট এভার বি দ্য কেস বাংলাদেশের সরকার আছে এবং সরকারে যারা আছে এটা তাদের প্রাইম রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে। দেখুন, আমি আওয়ামী লীগের সময়ের একটা উদাহরণ সব সময় সংখ্যালঘু নির্যাতনের সময় টানি। রামু নাসিরনগর এই ঘটনাগুলোতে কোনো বিচার হয়নি বলে কুমিল্লা রংপুরে হতে পেরেছে। যদি ঠাকুরগাঁ বা কলমাকান্দার বিচার হতো তাহলে কিন্তু আমরা অভয়নগরের ঘটনা ঘটতে দেখতাম না। তো একটা ঘটনা ঘটবার পরে মিডিয়াতে আপনি আমরা আলোচনা করি, দর্শক কিছুক্ষণ দেখে, তারপরে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এরকম যদি হয় এইবারে বড়দিনের এই ঘটনা, তাহলে আমি মনে করবো সামনে আরো খারাপ সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটা বিষয়, বাংলাদেশে কোনো পার্টিকুলার সম্প্রদায়কে অনিরাপদ করে কোনো পার্টিকুলার সম্প্রদায়ের উপরে জোর খাটিয়ে আপনি যদি মনে করেন যে আপনি সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর সদস্য বলে আপনি নিরাপদ থাকবেন, তাহলে খুব ভুল। নগর পুড়লে দেবালয় এড়ায় না। আপনি নগরে আগুন লাগাচ্ছেন এবং মনে করছেন না আমি তো আসলে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর একজন সদস্য, আপনি কিন্তু খুব ভুল করছেন। নিকল, আমি আমার ব্যক্তিগত একটা ফাইন্ডিং আজকে আপনার মাধ্যমে শেয়ার করতেই চাই। আমি নিজে হোলি ক্রস স্কুলের ছাত্র, একটা মিশনারি স্কুল। এই স্কুলে সকল ধর্ম বর্ণের গোত্রের মানুষ পড়াশোনা করে। সুতরাং আমি কিন্তু ছোটবেলা থেকে বড়দিন একটা বড় উৎসব, একইভাবে দুর্গাপূজা একটা বড় উৎসব, এটা দেখেই বড় হয়েছে। আমার বহু খ্রিস্টান হিন্দু কমিউনিটি বন্ধু প্রচুর আছে, স্কুল ফ্রেন্ড তারা। আমি যখন শুভ বড়দিন লিখে আমার স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, অ্যাংরি রিঅ্যাকশন, আমি খুব অবাক হয়ে গেছি। অ্যাংরি রিঅ্যাকশন অনেক বেশি, লাইকের পরেই সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে অ্যাংরি এবং সেটা 200-র উপরে। সো আমি এরকম বাংলাদেশ দেখি নাই নিকল, আমি ভীষণ অবাক হয়েছি যে বাংলাদেশ থেকে কেন। পরপরে আমি হোলি ক্রসের আরেকজন সিনিয়র আপা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে, সে স্ট্যাটাস দিয়েছে যে আমি খুব অবাক হচ্ছি বড়দিনের উইশ নিয়ে মানুষের এভাবে রিঅ্যাক্ট করতে দেখে। মানে তাকেও সে নিশ্চয়ই উইশ করেছে এবং তার রিঅ্যাকশনও খুব পজিটিভ হয় নাই। সো আমি এই কথাগুলো বলছি, এগুলো একেবারেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু তুচ্ছ না, এই অভিজ্ঞতাটা ফেলে দেওয়ার মতো না। আমরা আসলে মাইনরিটি কমিউনিটি যারা সংখ্যায় কম, লেটস পুট ইট ইন দিস ওয়ে, যারা সংখ্যায় কম তাদেরকে কি আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবা শুরু করেছি? তাদের সকল কিছুই উপরেই আমাদের একরকম হক আছে এটা ভাবা শুরু করেছি এবং রাষ্ট্র কোনো রকম কোনো পদক্ষেপ শুরু করেছে। দেখুন, গত 15 বছরে তো আসলে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ আলাদা করার উপায় ছিল না। বেনজির যেমন হিন্দুদের জমি দখল করেছে, বেনজির তেমন আমাদেরকেও পিটিয়েছে। সো তখন আমরা আলাদা করতে পারি নাই, বাট এখন কিন্তু আমরা আলাদা করতে পারছি কিছুটা। সো আমি ভীত হচ্ছি। বড়দিনের অভিজ্ঞতা আসলে আমার কাছে একটা ধাক্কার মতো এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই, জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পিছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখবো বলে। আর সচিবালয়ের আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত। আপনি ভিডিওটা দেখলেই নিকল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, সেগুলো কোথাও আগুন লাগে নাই, দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে। সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত 1:52 এই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা, ফায়ার সার্ভিসের খবর দেয়, সবকিছুতেই কিছুটা বিলম্ব হয়। দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকে এই পরিকল্পনা করা হয়েছে এবং যেই মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয়ে যেখানে আগুন লেগেছে সেখানে সেতু আছে, আইসিটি আছে, সংস্থাপন আছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলো যেখানে এই গত 15 বছরের ব্যাপক লুটপাটের একটা পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই। সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানে হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করা হয়েছে। হোয়াটএভার বি দ্য কেস নিকল, আমার মনে পড়ে 15 বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়ে গেছি, হাল ছেড়েছি, বুঝেছি যে হবে না, কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচার চাই, নতুন করে তদন্ত চাই এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট চাই। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।